আজকে আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ অ্যান্ড অ্যান্টিসাইকোটিক ড্রাগ এই দুইটা ড্রাগের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেটা আমাদের সিএনএস ফার্মাকোলজির অন্যতম ইম্পর্ট্যান্ট একটা টপিক্স। এখান থেকে হিউজ পরিমাণ প্রশ্ন আপনারা রিটেনে পাবেন, এখান থেকে আপনারা হিউজ পরিমাণ প্রশ্ন ভাইবাতেও পাবেন, অর্থাৎ ভাইবা প্লাস রিটেন বোথ দুই জায়গাতে আপনারা এই জিনিসটা পাবেন। এবং প্রফেশনাল পরীক্ষায় এই টপিক্স থেকে মিনিমাম দুইটা প্রশ্ন আপনারা পাবেনই, অর্থাৎ রিটেন প্রশ্ন তো আপনারা মাস্ট পাবেন। এবং সিএনএস ফার্মা থেকে যদি কোনো বক্স কোশ্চেন কিংবা টোকেন কোশ্চেন যদি আপনার ভাইবা বোর্ডে ওঠে, তো এইখান থেকে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ অ্যান্ড অ্যান্টিসাইকোটিক ড্রাগ থেকে মাস্ট 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 প্রশ্ন আপনারা পাবেন। তো অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগের ক্ষেত্রে ফার্স্টে আমরা চলে আসি অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগের ক্ষেত্রে এটার ক্লাসিফিকেশান, অর্থাৎ এই অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ কারা বা এদের মধ্যে কোন কোন ড্রাগ আছে সেই জিনিসগুলো। তো আমরা এই পুরো অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। একটাকে আমরা বলি টিপিক্যাল ড্রাগ আর একটাকে আমরা বলি এটিপিক্যাল ড্রাগ। এখন এটিপিক্যাল ড্রাগগুলো খুবই অল্প কয়েকটা জিনিস আছে যেগুলো টিপিক্যাল ড্রাগ এর থেকে কম। এখন এই টিপিক্যাল ড্রাগের মধ্যে আবার অনেক গ্রুপের ওষুধ আছে বা অনেক গ্রুপের ড্রাগ আছে, তো আমরা সেই ড্রাগগুলোকে আলাদা আলাদা ভাগ করি। টিপিক্যাল এটার মধ্যে যেই গ্রুপগুলো আছে তার মধ্যে ফার্স্টে যেটা আছে SSRI, অর্থাৎ সিলেক্টিভ সেরাটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর, সিলেক্টিভ সেরাটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর SSRI। এরপর আছে SNRI, এটা হলো সিলেক্টিভ সেরাটোনিন নরএপিনেফ্রিন রিঅ্যাপটেক ইনহিবিটর। আমি পূর্ণরূপটা বলতেছি না বা পূর্ণরূপটা লিখতেছি না, আপনারা একটু বইয়ের সাথে সাথে পড়বেন তখন একটু মিলাই নেবেন। এরপর আছে TCA ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। এরপরে আছে মাও ইনহিবিটর, অর্থাৎ মোনোঅ্যামাইন অক্সিডেস ইনহিবিটর। এরপর আছে 5 হাইড্রক্সিট্রিপ্টোমাইন 2 রিসিপ্টর ব্লকার। এই যে ড্রাগগুলো দেখতেছেন, এই ড্রাগগুলোর যে আলাদা আলাদা একটা গ্রুপ, এই গ্রুপের ওষুধগুলোকে আমরা বলি অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগের টিপিক্যাল ড্রাগ। আর এটিপিক্যাল ড্রাগের মধ্যে জাস্ট কয়েকটা নাম মনে রাখবেন। এটা হলো নর্মালি টেট্রাসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট, এই জিনিসগুলোর মধ্যেই আসে টেট্রাসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ। তো এই ড্রাগগুলোর মধ্যে জাস্ট 2-3টা নাম মনে রাখবেন। তার মধ্যে একটা আছে, এটা হলো মেট্রাজাপিন। আরেকটা নাম মনে রাখবেন অ্যামোক্সাপিন। এই দুইটা ড্রাগ বা এই দুইটা এক্সাম্পল একটু মনে রাখবেন। এটা হলো এটিপিক্যাল ড্রাগস অথবা আদার্স ড্রাগ, যেটা অ্যান্টি ডিপ্রেসেন্টের এটিপিক্যাল ড্রাগ। এখন আমরা চলে আসি আমাদের মেইন যে ফোকাসের বিষয়টা, সেটা হলো এই যে কয়েকটা দেখতেছেন এখানে যে 5টা গ্রুপের নাম বলা আছে, এই গ্রুপের মধ্যে যে ওষুধগুলো বা ড্রাগগুলো আছে, এই ড্রাগগুলোর নাম আপনাদেরকে মাস্ট টু নো বলতে এই ড্রাগগুলোর মধ্যে মানে এই গ্রুপের ড্রাগের মধ্যে কারা কারা আছে সেই নামগুলো আপনাদের একটু মুখস্থ করতে হবে কিংবা যাই হোক মনে রাখতে হবে। আমরা ফার্স্টেই চলে আসি SSRI, অর্থাৎ সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। সো এই যে ড্রাগগুলো আছে আমরা এটাকে বলতে সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর বা SSRI। আপনাদের ভাইবা বোর্ডে নর্মালি SSRI সংক্ষিপ্ত নাম ম্যাডামরা বলে, কিন্তু আপনারা কখনো এরকম শর্ট ফর্মে বলবেন না। বললে আপনাকে নেক্সটেই জিজ্ঞেস করবে যে এটার পূর্ণরূপ কী। সো পূর্ণরূপটা অবভিয়াসলি মনে রাখতে হবে এবং পূর্ণরূপটা জেনেই তারপরে আপনারা এই সংক্ষিপ্ত নামটা মনে রাখবেন। সেখানে খুবই কমন দুইটা ড্রাগের নাম আপনারা মনে রাখবেন, একটা আছে ফ্লুক্সেটিন, প্যারোক্সেটিন। তো এক্সাম্পলের মধ্যে যখনই আসবেন ফ্লুক্সেটিন আর একটা ছিল প্যারোক্সেটিন, এই দুইটা ড্রাগ, এটা হলো এক্সাম্পল ফ্লুক্সেটিন এবং প্যারোক্সেটিন। SSRI এই গ্রুপের ড্রাগের নাম, এই দুইটা নাম মনে রাখবেন। সো এইখানে যে কয়েকটা ড্রাগের গ্রুপের নাম দেখতেছেন, এই কয়েকটা গ্রুপের নাম কিন্তু মাস্ট টু নো। আর এটিপিক্যাল ড্রাগের মধ্যে এই দুইটা নাম মনে রাখবেন। সো আমরা নেক্সটে যেটা আসবো সেটা হলো SNRI। এটা কি সিলেক্টিভ সেরাটোনিন নরএপিনেফ্রিন রিঅ্যাপটেক ইনহিবিটর। তো সিলেক্টিভ সেরাটোনিন নরএপিনেফ্রিন রিঅ্যাপটেক ইনহিবিটর, এই গ্রুপের মধ্যে যে ওষুধগুলো আছে সেইগুলার এক্সাম্পলের মধ্যে দুইটা নাম মনে রাখবেন। একটা ছিল ভেনলাফ্যাজিন আর একটা আছে ভেনলাফ্যাজিন। জাস্ট নামের আগে ডেস করে দেবেন, ভেনলাফ্যাজিন। এই যে দুইটা ড্রাগের নাম বললাম, এটা হলো SNRI গ্রুপের মধ্যে এই ড্রাগের নাম দুটো মনে রাখবেন,
আরও এর বাইরে অনেক গ্রুপে মানে অনেক নাম আছে, সেই নামগুলো যদি মনে রাখতে নাও পারেন তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে। যেমন SSRI এর মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা নাম আছে, যেমন সেট্রালিন, ঠিক আছে, সেট্রালিন, সিটালোপিরাম, এই গ্রুপের নাম অনেকগুলো আছে। বাট যদি আপনারা মনে করেন যে আমি বেশি মনে রাখতে পারতেছি না, বাট যেগুলো মাস্ট টু নো বা মাস্ট টু আপনাকে ভাইভাতে বলতে হবে সেগুলোর নিচে কিন্তু আমি আন্ডারলাইন করে দিতেছি, এইগুলো একটু মাস্ট বলতে হবে। বাট মাস্ট 2টা মনে রাখবেন, এর পরেও আপনি যদি 4-5টা মনে রাখতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু মিনিমাম 2টা আপনাকে বলতেই হবে। এরপরে যেটা আছে সেটা হলো TCA, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। তো এই যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট TCA, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে বলা যায় যে এই TCA, SSRI এবং এই MAO ইনহিবিটর, এই 3টা ড্রাগের এক্সাম্পলগুলো বেশি জিজ্ঞেস করে আর কি। এখন এই যে TCAটা আমরা বললাম, এই TCAর ক্ষেত্রে এক্সাম্পল আপনাদের মুখস্থ করতে হবে কয়েকটা। এখানে বেশ কয়েকটা নাম আছে, সবগুলোর ক্ষেত্রে ফাইলিন শব্দটা লাস্টে আসে, সো আমরা ওইভাবে মনে রাখতাম, আপনারা ওইভাবে মনে রাখতেন। অ্যামিট্রিপটিলিন, একটু বানানটা আপনারা লিখবেন আগে আগে, কারণ বানানটা একটু কঠিন। তারপর সে ট্রিপটিলিন, এই ট্রিপটিলিন কথাটা লাস্টে দেখবেন, অর্থাৎ এই যেই লাস্টের যে এই অংশটুকু ট্রিপটিলিন, দেখবেন যে সবগুলোর নামের শেষে ট্রিপটিলিন ওয়ার্ডটা থাকে, ঠিক আছে। অ্যামিট্রিপটিলিন, নরট্রিপটিলিন, প্রোট্রিপটিলিন, ইমিপ্রামিন, এই প্রোট্রিপটিলিন এটার সাথে আছে। এরপরে আর একটা আছে ইমিপ্রামিন, এটা একটু ডিফারেন্ট নাম অন্যগুলোর থেকে। সো এই নামগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, বিশেষ করে TCA অর্থাৎ ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এটা খুব খুব ইম্পর্টেন্ট। আপনাকে যদি জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য টিপিক্যাল ড্রাগস অফ অ্যান্টিডিপ্রেসেন্ট, তো ফার্স্ট অফ অল যেই নামটার কথা বলবেন সেটা হলো এই TCAটাকে 1 নম্বরে বলবেন, ঠিক আছে। ফার্স্টে বলবেন TCA, 2 নম্বরে বলবেন SSRI, 3 নম্বরে যে বলবেন SNRI, এটা 3 নম্বরে বলবেন। 4 নম্বরে যে বলবেন MAO ইনহিবিটর, 5 নম্বরে যে বলবেন 5-হাইড্রোক্সিট্রিপ্টোমাইন 2 রিসিপ্টর ব্লকার, ঠিক আছে। তো এইগুলো হলো এই সিকোয়েন্সালি বলবেন, এভাবেই টিচাররা শুনতে চায় আর কি, যে কোনটা আগে বলবেন। সবার আগে বলবেন TCA, তারপরে যে বলবেন SSRI, তারপরে যে বলবেন SNRI, তারপরে যে MAO ইনহিবিটর, তারপরে যে 5-হাইড্রোক্সিট্রিপ্টোমাইন, এইভাবে কিন্তু সিকোয়েন্সালি বলবেন। এরপরে যেটা আমাদের লাগবে সেটা হলো MAO ইনহিবিটর, ঠিক আছে। এখন এই MAO ইনহিবিটর পূর্ণরূপ কি? মোনোঅ্যামাইন অক্সিডেস, মোনোঅ্যামাইন অক্সিডেস ইনহিবিটর। সো এটার এক্সাম্পল মনে রাখবেন, ফেনালজিন, এরপরে আছে মকলোবিমাইড। এই 2-3টা নাম আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন, নামগুলো একটু কঠিন। আর CNS ফার্মার মধ্যে আসলে অনেক ড্রাগ আছে, অনেক ড্রাগের নাম মনে রাখতে হয়, গ্রুপগুলোর নামও একটু মনে রাখা বেশ টাফ। তো বেশি কিছু বলবো না, 3-4টা করে মনে রাখবেন, এর থেকে বেশি মনে রাখার দরকারও নাই, কারণ আলটিমেটলি প্রফের বোর্ডে যে ড্রাগের নাম মনে রাখাটা অনেক বেশি টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা মিনিমাম 2-3টা নাম বলতে পারবেন, এরকমভাবে পড়ে যাবেন আর কি। আর বেশি মনে রাখতে পারলে তো কোনো লস নাই, কিন্তু আমি বলবো যে যদি কারোর মনে রাখতে সমস্যা, সেক্ষেত্রে মিনিমাম 2-3টা ড্রাগের নাম মাস্ট টু নো মনে রাখতে হবে। এরপরে হচ্ছে 5-হাইড্রোক্সিট্রিপ্টোমাইনেরটার ক্ষেত্রে আমাদের যেটা লাগবে, এখানকার এক্সাম্পল যেটা, এটা হলো হাইড্রোক্সিট্রিপ্টোমাইন রিসিপ্টর মডুলেটর বলি আমরা। সো এটা হলো ড্রাগ, এটার এক্সাম্পলের মধ্যে মনে রাখবেন ট্রাজোডন, আর এটা ছিল নিফেজোডন। এই গ্রুপের ওষুধগুলো হলো 5-হাইড্রোক্সিট্রিপ্টোমাইন রিসিপ্টর ব্লকার। সো একটু কঠিন, বিশেষ করে এই পূর্ণরূপগুলো মাস্ট টু নো, মাস্ট জানাই লাগবে, এবং প্রত্যেকটার 2-3টা করে এক্সাম্পল এখান থেকে আপনাদের মনে রাখতেই হবে। এই যে ড্রাগগুলো আছে, এই ড্রাগগুলো হলো সবাই টিপিক্যাল ড্রাগ। কিসের টিপিক্যাল ড্রাগ? অ্যান্টিডিপ্রেসেন্টের টিপিক্যাল ড্রাগ। আর যেটা এটিপিক্যাল ড্রাগ সেটা কিন্তু আমরা বলেই দিছি। তো এটিপিক্যাল ড্রাগের মধ্যে এই মেট্রাজাপিন এবং অ্যামোক্সাপিন, এই 2টা ড্রাগের নাম মনে রাখতে হবে। এটা খুবই কমনলি ইউজ করা হয় এটিপিক্যাল ড্রাগ হিসেবে অ্যান্টিডিপ্রেসেন্টের ট্রিটমেন্ট পারপাসে। এখন আমাদের প্রথমে যেহেতু আমরা বলছি যে 1 নম্বরে TCAটা বলতে হবে, সো আমাদের TCA সম্পর্কে মোটামুটি কিছু জানতে হবে। সো TCA কীভাবে কাজ করে, অর্থাৎ মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য TCA, এর মধ্যেই যে আমরা পড়ে আসলাম কিছু ড্রাগ, অ্যামিট্রিপটিলিন, তারপরে
ইমিপ্রামিন, এই যে এখানে আছে অ্যামিট্রিপটিলিন, ইমিপ্রামিন, এই ড্রাগগুলো হলো টিসিএ, ঠিক আছে, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ। এখন এই ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলো হলো আমরা নর্মালি ওরাল রুটে দিই, ওরাল রুটে ওয়েল অ্যাবজর্বড হবে, ঠিক আছে, ওরাল রুটে দিলে ওয়েল অ্যাবজর্বড হবে, জিআইটি সিস্টেম থেকে অ্যাবজর্বড হয়, এবং এদের যে হাফ লাইফ এটাও অনেক লং, ঠিক আছে, লং একটা হাফ লাইফ এদের ক্ষেত্রে থাকে। তো দিনে একটা দিলেই নর্মালি হয়ে যায় আর কি। তো সিঙ্গেল ডোজ দিলেই কী হবে, হোল ডে কভার করতে পারে আর কি। এবং এদের মেটাবলিজম হবে কোথায়, লিভারে মেটাবলিজম হয়, এবং এটা নর্মালি কিডনি দিয়ে এক্সক্রিয়েট করবে বডি থেকে, ঠিক আছে, কিডনির মাধ্যমে এটা বের হয়ে যাবে। এবং এটার আর একটা ইয়ে আছে, এটা হলো হাইলি লিপিড সলিবিলিটি প্রদর্শন করে, ঠিক আছে। সো হাইলি লিপিড সলিবিলিটি, সো এখানে এক্সটেন্সিভ মেটাবলিজম হওয়া লাগবে এই ড্রাগগুলোর, এবং মেটাবলিজম হওয়ার পরে এটা নর্মালি কিডনি দিয়ে বডি থেকে এক্সক্রিয়েট করবে। এখন আসি আমাদের এটার মেকানিজম। সো আপনারা একটা জিনিস মনে রাখবেন যে কোনো ড্রাগের মেকানিজম যখন আপনাদেরকে বলবে তখন কিন্তু নর্মালি কোনো গ্রুপের নাম দিবে না, আপনাকে বলবে না, বা রিটেন প্রশ্নে এরকম আসে না যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগের মেকানিজম বলো, আপনাকে ওভাবে বলবে না। আপনাকে বলবে কি, এই যে এইখানে আমি যে এক্সাম্পলগুলো বললাম যে অ্যামিট্রিপটিলিন, আপনাকে রিটেন কোশ্চেনে দেবে মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য অ্যামিট্রিপটিলিন, অথবা বলে দেবে মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য ইমিপ্রামাইন। তার মানে আপনাকে কিন্তু আলটিমেটলি জানতে হইতেছে এই যে ইমিপ্রামাইন এটা কোন গ্রুপের ওষুধ, এটা কি টিসিএ নাকি এসএনআরআই নাকি এসএসআরআই। তার মানে আলটিমেটলি কিন্তু এক্সাম্পলগুলো আপনাকে মনে রাখতেই হবে। আপনি রিটেন পরীক্ষা যখন দিতে যাবেন, আশেপাশ থেকে যদি কোনো হেল্প না পান, তখন কিন্তু আপনাকে নিজে থেকে জেনে বুঝেই কিন্তু অ্যান্সার করে আসতে হবে। তো আপনি জানেন যে অ্যামিট্রিপটিলিন টিসিএ গ্রুপের ওষুধ, কিন্তু আপনি হয়তো পরীক্ষার হলে মনে আসলো না, আপনি অ্যামিট্রিপটিলিন লিখে দিয়ে আসলেন এসএনআরআই গ্রুপের ওষুধ, তাহলে কিন্তু পুরো মেকানিজমটা ভুল হবে। আপনার পরীক্ষার হলে কখনো এরকম বলবে না যে টিসিএর মেকানিজম বলো বা এসএনআরআই এর মেকানিজম বলো। এসএনআরআই গ্রুপের মধ্যে যে ওষুধটা আছে ওই ওষুধের একটা নাম আপনাকে বলে দেবে, আপনি ওই ওষুধের নাম জেনে আপনার বুঝতে হবে এটা কোন গ্রুপের, সেভাবে কিন্তু অ্যান্সার লিখে আসতে হবে। সো এটা কিন্তু কোয়াইট টাফ যদি না আপনার এক্সাম্পলগুলো মনে রাখেন। সো টিসিএর মেকানিজম অফ অ্যাকশান, এটা কিন্তু হিউজ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যেটা রিটেন আপনারা পাবেনই, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখন এই যে টিসিএ ইনহিবিটর যে ওষুধগুলো আছে এরা নর্মালি অ্যামাইন নাইট্রেট, ঠিক আছে, অ্যামাইন নাইট্রেট হিসেবে কাজ করে, অর্থাৎ অ্যামিনো গ্রুপ আর কি, অ্যামাইন বা অ্যামিনো গ্রুপ। তো অ্যামাইন এই গ্রুপটা হওয়ার কারণে এরা হলো অ্যামাইন যে নিউরোট্রান্সমিটারগুলো থাকবে সেই নিউরোট্রান্সমিটারগুলো এর উপর কাজ করবে। এখন অ্যামাইন নিউরোট্রান্সমিটার এরকম যে নিউরোট্রান্সমিটারগুলো আছে তারা কারা, যেমন আছে সেরাটোনিন, এরপরে কারা আছে নর অ্যাড্রেনালিন। সো এই যেই সেরাটোনিন, নর অ্যাড্রেনালিন, এই নিউরোট্রান্সমিটারগুলোর উপরে কাজ করে কি এই টিসিএ গ্রুপের যে ওষুধগুলো আছে, অর্থাৎ অ্যামিট্রিপটিলিন, তারপর যে ইমিপ্রামিন, এরা কী করবে এই সেরাটোনিন এবং নর অ্যাড্রেনালিন এই নিউরোট্রান্সমিটারগুলোর উপরে যে কাজ করবে, এবং কাজ করে কী করবে এই যে দুই ধরনের যে নিউরোট্রান্সমিটার এদেরকে যে আলটিমেটলি কী করে ব্লক করে। কে ব্লক করতেছে, এই টিসিএ গ্রুপের মধ্যে যে ওষুধগুলো আছে, অর্থাৎ অ্যামিট্রিপটিলিন, তারপরে আছে ইমিপ্রামিন, ধরেন এই দুইটা নাম আমি এখানে জাস্ট নিয়ে আসলাম। সো এই গ্রুপের ওষুধগুলো যে কার উপর যে কাজ করবে, এই সেরাটোনিন এবং অ্যাড্রেনালিন, এই যে নিউরোট্রান্সমিটারগুলো থাকবে। তো নিউরোট্রান্সমিটারগুলো সবসময় নার্ভ টার্মিনাল থেকে বের হয়, আমরা এরকম একটা ছবি পড়ে আসছি যে এরকম নার্ভ টার্মিনাল থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, ঠিক আছে, প্রিসিনাপটিক লেফট এরকম আমরা কিন্তু অনেক কিছু পড়ে আসছি ফিজিওলজিতে। সো এইখান থেকে যখন রিলিজ হবে ওরা এই নার্ভ টার্মিনালে যাবে, যাওয়ার পরে ধরেন এইখান থেকে যে নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হওয়ার কথা, তো সেখানে আমরা মনে করলাম সেরাটোনিনও আছে, নর অ্যাড্রেনালিনও আছে। তো এই দুইটার উপরে যে কাজ করতেছে কে, এই টিসিএ, অর্থাৎ এই অ্যামিট্রিপটিলিন এবং ইমিপ্রামিন, এই টিসিএটা যে এখানে যে কাজ করে এই সেরাটোনিন এবং নর অ্যাড্রেনালিন এই দুইটাকে যে ব্লক করে দেবে কোথায়, এই যে প্রিসিনাপটিক টার্মিনালে এইখান থেকে ব্লক করে দেবে। সো এরা কি হবে না, এখানে নো রিলিজ, ঠিক আছে, এদের কোনো রিলিজ হবে না। যখন এদের রিলিজ হবে না, তো এই যে সেরাটোনিন এবং নর অ্যাড্রেনালিন এদের কনসেন্ট্রেশন এই জায়গাটাতে বাড়তে থাকবে, অর্থাৎ এই টার্মিনালের মধ্যে দেখেন আমি বেশি বেশি বোল্ড করে দিতেছি, তার মানে এদের কনসেন্ট্রেশন বাড়তেছে, বাট এরা কিন্তু রিলিজ হইতেছে না। তো যখন একটা প্রিসিনাপটিক টার্মিনালে কোনো একটা নিউরোট্রান্সমিটার বেশি বেশি কাজ করে, তো ওইখানে জমা হয়ে আসে, কনসেন্ট্রেশন বেড়ে যাইতেছে এদের। তো যখন কনসেন্ট্রেশন বেড়ে যাইতেছে তখন এই নিউরোট্রান্সমিটারের যে কাজ করার কথা ছিল বা যেই জিনিসটা এখান থেকে হওয়ার কথা ছিল সেটা অনেকক্ষণ ধরে হবে এদের অ্যাকশান। তার মানে
এই যে নিউরো ট্রান্সমিটারগুলো এরা যদি এখান থেকে রিলিজ হয়ে পোস্ট সিনাপটিক টার্মিনালে যে বাইন্ড করতো, বাইন্ড করলে কিন্তু ওরা ডেস্ট্রয় হয়ে যাইতো। এখন ডেস্ট্রয় হইতেছে না, ডেস্ট্রয় না হয়ে ওরা কী হইতেছে, এক জায়গায় ঘনীভূত হইতেছে। তো একটা জিনিস এক জায়গায় ঘনীভূত হওয়া বা কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া, সেখানে কী হবে তাহলে, ওটার ইফেক্ট তত বেশি হবে। তার মানে ব্লক হইতেছে রিলিজ হওয়া, তো রিলিজ হওয়া ব্লক হওয়ার কারণে কী হবে, কনসেন্ট্রেশন ইনক্রিজ করতেছে কাদের, এই সেরাটোনিন প্লাস নর অ্যাড্রেনালিন, এদের কনসেন্ট্রেশন বেশি হইতেছে। তো বেশি ঘনত্ব হওয়ার কারণে কী হবে, অ্যাকশান ইনক্রিজ, তার মানে অ্যাকশান ইনক্রিজ অথবা প্রলং টাইম ধরে এটার অ্যাকশন হবে, অর্থাৎ প্রলং অ্যাকশন অফ এই সেরাটোনিন এবং নর অ্যাড্রেনালিন। এই সেরাটোনিন এবং নর অ্যাড্রেনালিন প্রলং অ্যাকশন হওয়ার কারণে এরা কী করে, সেরাটোনিন এবং নর অ্যাড্রেনালিন কী কমাইতে হেল্প করে, ডিপ্রেশনকে কমাইতে হেল্প করবে। তো সেরাটোনিন এবং নর অ্যাড্রেনালিন কনসেন্ট্রেশন বেশি, সো আলটিমেটলি এরা কী করবে, এই ডিপ্রেশনটাকে কমাই দেবে বা ডিপ্রেশন থেকে একটা পেশেন্ট রিলিভ করবে। ঠিক আছে, এটা হলো এইভাবে এরা কাজ করে। আর কি করে, এই টিসিএ কিন্তু শুধুমাত্র আমার এই এমআই নিউরো ট্রান্সমিটারের উপরে যে কাজ করতেছে বা এটা রিআপটেক কমাই দিতেছে এইটাই করতেছে না শুধুমাত্র, এছাড়া কিন্তু টিসি আরও অনেকগুলো মেকানিজম করতেছে। কী করে এরা, মাস্কারেনিক যে রিসিপ্টারগুলো থাকে সেই মাস্কারেনিক রিসিপ্টারগুলোকে ব্লক করে দেয়, মাস্কারেনিক রিসিপ্টর ব্লক করে। এখন মাস্কারেনিক রিসিপ্টরকে যখন ব্লক করে দেয় তখন এটার কারণে যে সমস্যাগুলো হয় বা যে ইফেক্টগুলো হয় তার মধ্যে একটা জিনিস থাকে, ট্যাকিকার্ডিয়া হয়, কনস্টিপেশন হয়, মুখ চোখ শুকায় যায়, ড্রাই মাউথ হয়। ঠিক আছে, অর্থাৎ স্যালাইভারি গ্ল্যান্ডের সিক্রেশন কমে যায় এবং স্কিনের যে সোয়েটিং যে গ্ল্যান্ডগুলো থাকে সেগুলোও কমে যাবে এবং মুখ শুকায় যায়, চোখ শুকায় যায়, চোখের যে গ্ল্যান্ডগুলো আছে সেগুলোও শুকায় যায়, যার কারণে কী হয়, ব্লাড ভিশন হয়। ঠিক আছে, আরও একটা সমস্যা হয় ইউরিনারি ব্লাডের উপরে, ইউরিনারি রিটেনশন হয়, প্রস্রাবের চাপ আসে কিন্তু প্রস্রাব ঠিকঠাকভাবে হয় না। সো এটা অনেকটা অ্যাট্রোপিনের মতো একটা অ্যাকশান করে। ঠিক আছে, অ্যাট্রোপিনের মতো এটা কিন্তু একটা অ্যাকশান করে। সো মাস্কারেনিক রিসিপ্টর ব্লক করে দেয়। আরও কি রিসিপ্টর ব্লক করে, আলফা অ্যাড্রেনার্জিক রিসিপ্টর ব্লক করে। আলফা অ্যাড্রেনার্জিক রিসিপ্টর যখন ব্লক করে দেয় সেখানে যে কী করে, এটা পোস্টুরাল হাইপোটেনশন করে, অর্থাৎ পোস্টার চেঞ্জ করলে যে প্রেশারের একটা সাডেন চেঞ্জ হয়, এই পোস্টুরাল হাইপোটেনশন এখানে হবে। ঠিক আছে, এখানে আর কি হবে, ট্যাকিকার্ডিয়া হবে। এরা আর কি করে, ট্যাকিকার্ডি করে। এখানেও কনস্টিপেশন করবে, আর মেলের ক্ষেত্রে একটা প্রবলেম করে, এটা হলো মেল পেশেন্টের ক্ষেত্রে ইজাকুলেশন ফেইল করে আর কি। ঠিক আছে, ইজাকুলেশন হবে না আর কি। সো এই জিনিসগুলো কিন্তু এরা করতেছে। এরা আরও একটা রিসিপ্টরের উপর কাজ করে, এইচ1 রিসিপ্টর ব্লকার। এখন এইচ1 রিসিপ্টর ব্লকের উপর কাজ করলে কী হয়, সিডেশন হয়, ঘুম হয়। এই ওষুধ দিলে পেশেন্টের কী হবে, ঘুম হবে, বিকজ অফ এইচ1 রিসিপ্টর ব্লকার। সেন্ট্রালি যে এইচ1 রিসিপ্টর থাকবে সিএনএসে, সেটার ব্লক করার কারণে পেশেন্টের সিডেশন হবে, ঘুম ভাব আসবে। সো এই হলো মেকানিজম অফ দ্য টিসিএ। এখন কথা হলো আপনারা রিটেনে যখন আসবে তখন আপনারা শুধুমাত্র এই অ্যামাইন নিউরো ট্রান্সমিটার এটার মেকানিজমটা আপনারা লিখে আসবেন, বাদ বাকি জিনিসের মেকানিজম আপনারা লিখবেন না রিটেনে আপনারা লিখে শেষ করতে পারবেন না। কিন্তু যখন আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে যে হোয়াট আর দ্য মেকানিজম অফ দ্য টিসিএ, তখন আপনারা এইভাবে বলবেন যে ব্লক দ্য এমআই নিউরো ট্রান্সমিটার, ব্লক মাস্কারেনিক রিসিপ্টর, ব্লক অ্যাড্রেনার্জিক রিসিপ্টর, ব্লক এইচ1 রিসিপ্টর। এভাবে কিন্তু বলতে হবে আপনাকে, প্রত্যেকটা পয়েন্ট ইন্ডিকেট করে বলতে হবে। কিন্তু রিটেনে যখন আসবে তখন আপনি শুধুমাত্র এইটুকু লিখবেন জাস্ট ফর রিটেন, কিন্তু ভাইবাতে যখন বলবেন তাকে এই পুরোটা এটা ভাইবার জন্য বলতে হবে, প্লাস এই রিটেনের জন্য যেটুকু লিখে আসছেন সেটাও কিন্তু আপনাকে ভাইবাতে বলতে হবে, এটা কিন্তু মাথায় থাকতে হবে। এরপরে আছে আমরা এই ড্রাগগুলোর ইন্ডিকেশন, অর্থাৎ টিসি আমরা কোথায় দেই বা কাদেরকে আমরা এই টিসির ড্রাগটা দেবো। তো ফার্স্টে যেহেতু এটা আমার ডিপ্রেশন থেকে রিলিভ করাতেছে, সো যাদের যে সকল পেশেন্ট ডিপ্রেশনে ভুগতেছে তাদের ক্ষেত্রে দিতে হবে। এরপরে যাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, ধরেন প্যানিক ডিসঅর্ডার থাকতে পারে, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকতে পারে। সো অ্যাংজাইটি ডিসঅর্ডার বিভিন্ন কারণে হতে পারে, কেউ একাধিক মানুষের মধ্যে গেলে সে অ্যাংজাইটিতে ভোগে, কেউ দেখা যাবে যে কোনো মানুষের সামনে গেলে সে অ্যাংজাইটিতে ভোগে, কেউ ভাইবা বোর্ডে গেলে অ্যাংজাইটিতে ভোগে, বা প্যানিক একটা ডিসঅর্ডার হয় বা প্যানিক অ্যাটাক হয়। এগুলো হলো অ্যাংজাইটি ডিসঅর্ডার, যাদের ক্ষেত্রে থাকবে তাদের ক্ষেত্রে টিসিএ দেওয়া হবে। অনেকে ভাইবা বোর্ডে যেয়ে দেখা যায় যে প্যানিক অ্যাটাক হয়, মুখ খুলতে পারে না, বলতে পারে না, তাদের ক্ষেত্রেও কিন্তু টিসিএ খুব ভালো একটা অপশন। বাট কেউ কিন্তু আন্দাজে নিজে মাতব্বরি করে খেতে যাবেন না, এটা কিন্তু অবশ্যই প্রেসক্রাইবড করেই ডাক্তার দেখাই খেতে হবে আর কি। এরপরে কী হতে পারে, ক্রনিক পেইন হতে পারে, এটার কারণে ক্রনিক বা লং টাইম ধরে প্রেনিক হতে পারে, নিউরোপ্যাথিক পেইন হয়। এরপরে কেসে নিউরোপ্যাথিক পেইন, নার্ভের বিভিন্ন জায়গায় ইরিটেশন হয়, পেইন হয়। এবং
আরেকটা হয় প্রিমেনস্ট্রুয়াল, একটা ডিজঅর্ডার থাকে, প্রিমেনস্ট্রুয়াল ডিজঅর্ডার হতে পারে মাসিকের, অনিয়ন্ত্রিত মাসিক টাসিক, এগুলোর ক্ষেত্রে প্রিমেনস্ট্রুয়াল ডিজঅর্ডার হতে পারে। সো এইগুলো হলো নর্মালি কমন কিছু ইন্ডিকেশান ফর টিসিএ। টিসিএর ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেই। এখন কথা হলে টিসিএ যে কোনো পেশেন্টের ক্ষেত্রে যে স্যুট করবে বিষয়টা এমন না, সবাই যে বিষয়টা এভাবে নেবে এমন না। এখন এটারও কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। সো অ্যাডভার্স ইফেক্টগুলো কী কী? অ্যাডভার্স ইফেক্ট, সো এই যে অ্যাডভার্স ইফেক্ট কথাটা আমি এখানে লিখলাম, এবং এখানে লেখার রিজনটা হলো আমরা অলরেডি অ্যাডভার্স ইফেক্টগুলো লিখে আসছি। সো এই যে অ্যাডভার্স ইফেক্টের মধ্যে দেখেন ট্যাকিকার্ডিয়া করতেছে, ইউরিনারি রিটেনশন করতেছে, কনস্টিপেশন করতেছে, ড্রাই মাউথ করতেছে, ড্রাই স্কিন করতেছে, ব্লাড ভিশন, এই জিনিসগুলো করতেছে কিসে? এই মাসকারিনিক রিসেপ্টর ব্লক করার কারণে এই যে জিনিসটা হইতেছে বা যে ইফেক্ট হইতেছে, এটাই আমার একটা অ্যাডভার্স ইফেক্ট। এই যে আলফা অ্যাড্রেনালিন রিসেপ্টর ব্লক করার কারণে কী করতেছে? পোস্টারাল হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া, কনস্টিপেশন, ইজাকুলেশন ফেইলিউর, এটা হইলো আমার অ্যাডভার্স ইফেক্ট। ঠিক আছে, H1 রিসেপ্টর ব্লকের কারণে কী করতেছে? সিডেশন করতেছে, এরা সবাই কি অ্যাডভার্স ইফেক্ট। তার মানে মেকানিজম অফ অ্যাকশনের মধ্যে যে রিসেপ্টরের উপর যেই জিনিস ব্লক করে আসতেছিল সেটাই কিন্তু আমার অ্যাডভার্স ইফেক্ট। তো কারোর ক্ষেত্রে যদি এই সমস্যাগুলো আগে থেকেই থাকে তাহলে তার ক্ষেত্রে আমরা এই ড্রাগগুলো প্রেসক্রাইব করবো না। কারোর যদি হার্ট ফেলিওরের সমস্যা থাকে তার ক্ষেত্রে আমরা কি দিব না? এই টিসিএ দিতে পারবো না। কারোর কনস্টিপেশনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে দিতে পারবো না। কাদের ভীষণের প্রবলেম আছে তাদের দিতে পারবো না। কারণ মনে করেন বিইউপি আছে, বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট আছে, ইউরিনারি রিটেনশন তাদের অটোমেটিকলি হয়, তাদের ক্ষেত্রে আমরা কি দিতে পারবো না? টিসিএ দিতে পারবো না। কারোর মনে করেন এই যে হাইপোটেনশনের সমস্যা আছে, কারো দেখা যাবে যে এরকম ইনফার্টিলিটি বা ইজাকুলেশনের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে আমরা টিসিএ দিতে পারবো না। সো এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। কন্ট্রা ইন্ডিকেশন এই কথাগুলো আমরা বলতেছি যে কার্ডিয়াক প্রবলেম বা হার্ট ডিজিজ বা কোনো পেশেন্টের এই যেরকম হেপাটিক ডিজিজ আছে বা ব্লাড ভিশন আছে, এদের ক্ষেত্রে কী হবে? কন্ট্রা ইন্ডিকেটেড। তার মানে এই সমস্যা যাদের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে দেওয়া যাবে না এবং তাদের ক্ষেত্রে এটা কন্ট্রা ইন্ডিকেটেড। তাহলে টিসিএ সম্পর্কে মোটামুটি এইটুকু জানলে আপনাদের হবে। এরপরে যেটা জানতে হবে সেটা হলো SSRI, অর্থাৎ সিলেক্টিভ সেরাটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর। এখন এই ড্রাগগুলোও ওয়েল অ্যাবজর্বড হয় যদি আমরা ওরাল রুটে দেই, এবং এটার ক্ষেত্রেও লিভারে মেটাবলিজম হবে এবং কিডনি দিয়ে এক্সক্রিয়েট হবে, এবং এটার যে টি হাফ লাইফ সেটা আপনার 16 থেকে 36 ঘন্টার মতো, অনেক একটা লং লাস্টিং। তো এটাও দেখা যায় যে দিনে একটা দিলেই হয়। ঠিক আছে, সিঙ্গেল ডোজ দিলেও এটাও গুড, সিঙ্গেল ডোজ এনাফ। ঠিক আছে, লং হাফ লাইফ হওয়ার কারণে সিঙ্গেল ডোজ দেওয়া যায় আর কি। এখন এই ড্রাগগুলো কীভাবে কাজ করে, অর্থাৎ SSRI, এটার যে মেকানিজম অফ অ্যাকশন সেটা কীভাবে কাজ করে, কীভাবে এটার ইফেক্টটা হয় আর কি। এখন এই SSRI এর মধ্যে আমরা কি দেখছি? ফ্লুক্সেটিন, প্যারোক্সেটিন, সিটালোপ্রাম, এই ড্রাগগুলো কিন্তু আমরা দেখে আসছি। এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই যে ফ্লুক্সেটিন, প্যারোক্সেটিন, তারপরে সেট্রালিন, সিটালোপ্রাম, এই ড্রাগগুলো কি সবাই SSRI গ্রুপের অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ। এখন এই জিনিসগুলো যে কাদেরকে ইয়ে করে, এরা হলো সেরাটোনিনের উপরে যে কাজ করে আর কি। তো SSRI যে উপর কাজ করতেছে, এরা ব্লক করে দেয় রিআপটেক অফ সেরাটোনিন। তাহলে সেরাটোনিনকে রিআপটেক করা বন্ধ করে দিতেছে। যখন সেরাটোনিন ব্লক হয়ে যাইতেছে, কোনো ধরনের ট্রান্সমিশন হবে না। কি ট্রান্সমিশন হবে না? সিগন্যাল ট্রান্সমিশন হবে না। তাহলে ইনক্রিজ concentration of serotonin in the presynaptic cleft. প্রিসিনাপটিক ক্লেফটে যখন থাকবে তাহলে পোস্টসিনাপটিক নিউরনাল অ্যাক্টিভিটি কমে যাবে। কারণ কি? সেখানে এটার পরিমাণ কম, যার কারণে কী হবে? অ্যান্টিডিপ্রেসেন্ট একটা ইফেক্ট আসবে। যদিও এই মেকানিজম অত বেশি ইম্পর্টেন্ট না, এই মেকানিজম নর্মালি তেমন একটা আসে না SSRI এর ক্ষেত্রে, বাট টিসিএটার মেকানিজম অফ অ্যাকশন কিন্তু আপনাদের মাস্ট টু নো এবং জানতেই হবে। এখন এই যে SRI বা SSRI এর ক্ষেত্রে কী কী অ্যাডভার্স ইফেক্ট আছে, এটা ইম্পর্টেন্ট, এটা আপনাদের রিটেন প্রশ্ন, এটা কিন্তু আপনাদের লাগবে। এখন এই জিনিসটা নর্মালি জিআইটিতে যে কাজ করে, জিআইটির উপর এটার অ্যাডভার্স ইফেক্ট আছে। তাহলে অ্যাডভার্স ইফেক্ট এরা কী করে? নওশিয়া বা ভমিটিং এই জিনিসটা করবে, এবং এখানে কী করে? ডায়রিয়া। টিসিএ যেমন করছিল কনস্টিপেশন, এটা কিন্তু উল্টা কাজ করতেছে, এটা কী করতেছে? ডায়রিয়া করতেছে। ঠিক আছে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল আপসেট করে আর কি। ঠিক আছে, এবং এটার আরও সমস্যা আছে। এটা হলো জেনিটালিয়াতে কী করবে? লস অফ লিবিডো। ঠিক আছে, যৌন চাহিদাটাকে কমাই দিবে, অর্গাজমটাকে ডিলে করার। ঠিক আছে, অর্গাজম ডিলে করবে। সো যাদেরকে SSRI প্রেসক্রাইব করা হয় তাদের দেখা যায় যে যদি ইয়াং পেশেন্ট হয় তাদের সেক্সুয়াল লাইফে কিন্তু একটু প্রবলেম হতে পারে। সো এটা কিন্তু পেশেন্টকে আগে থেকে কাউন্সিলিং করা লাগে আর কি। ঠিক আছে, লিবিডো কমে যায়, অর্গাজমটা হইতে দেরি লাগে। ঠিক আছে, তারপর কী হবে না? মেল
আপনার মেল বা পেনিসের ইরেকশন ঠিকঠাক মতো হবে না। সো এটা কিন্তু বেশ একটা সেন্সিটিভ ড্রাগ ফর কাপল, অর্থাৎ যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ মেল ফিমেল আছে তাদের ক্ষেত্রে দেওয়ার আগে এটা প্রেসক্রাইব করতে হবে, আগে থেকে কাউন্সিল করে কিন্তু এই জিনিসটা দিতে হবে। এটা কিন্তু একটা অ্যাডভার্স ইফেক্ট। আর এটা সিএনএসের উপর কী করে, এটা নর্মালি সিএনএসের উপরে যে একটা মাথা ব্যথা হইতে পারে, মাঝে মাঝে হেডেক হয়, ড্রাউজিনেস হয়, ইনসমনিয়া হয়, ঠিক আছে। তো পেশেন্টকে কিন্তু আগে থেকেই এই সেক্সুয়াল ফাংশনগুলোর ব্যাপারে পেশেন্টকে কাউন্সিল করে তারপরে এই ড্রাগগুলো কিন্তু প্রেসক্রাইব করতে হয়। এখন এই সব কারণে এই টিসিএ এবং এসএসআরআই কোনটাকে আমরা প্রেফার করি এবং কোনটার অ্যাডভান্টেজ কেমন, ঠিক আছে। ফার্মাকোলজিক্যাল সাইড থেকে যদি আমরা দেখি, দুইটা ড্রাগই খুব সুন্দর ওয়েল অ্যাবজর্বড হবে, দুইটা ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি বেশি, দুইটা ড্রাগই আমার কোথায় হইতেছে মেটাবলিজম হইতেছে লিভারে, দুইটা ড্রাগই এক্সক্রিয়েট হইতেছে কিডনি দিয়ে, দুইটার এটি লাইফ অনেক বেশি, সিঙ্গেল ডোজ দিলে হয়ে যায়। কিন্তু ফার্মাকোলজিক্যাল অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কথা যদি আমরা করি, তো টিসি এর ক্ষেত্রে যে জেনিটেলিয়ার উপর কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই, ঠিক আছে, সেক্সুয়াল কোনো ডিসফাংশনে ক্রিয়েট করতেছে না, লিবিডোতে কোনো করতেছে না। কিন্তু এসএসআরআই কী করতেছে, এই জিনিসগুলো করতেছে। আবার টিসি এর ক্ষেত্রে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কী আছে, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমরা দেখলাম কনস্টিপেশন, হার্টের পেশেন্টদের ক্ষেত্রে দেওয়া যাবে না। তারপরে এই যে পোস্টাল হাইপোটেনশন করে, ট্যাকিকার্ডিয়া করে, কনস্টিপেশন করে, ইউরিনারি রিটেনশন করে, এই জিনিসগুলো কিন্তু আবার আমার এসএসআরআই এর ক্ষেত্রে কিন্তু নাই। সো সবারই কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, বাট ওভারঅল যদি আমরা প্রেফার করি সেক্ষেত্রে হার্ট ডিজিজ কিংবা প্রোস্টেটের কোনো সমস্যা না থাকলে বা কনস্টিপেশনের বা জিআইটি কোনো আপসেট না থাকলে আমরা টিসিএ কিন্তু দিতে পারি। আবার যদি কারোর ক্ষেত্রে মানে পেশেন্ট অনেক বেশি ওল্ড এজ বলতে আমরা বোঝাইতেছি যে সে সেক্সুয়ালি অ্যাক্টিভ না, সেই সব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আবার দেখা যায় এসএসআরআই একটা ভালো একটা অপশন, সেখানে ডিসঅ্যাডভান্টেজ বা সাইড ইফেক্টগুলো মোটামুটি একটু কম। সো এই জিনিসটা কিন্তু আমরা একটু মাথায় রাখবো। এখন এই যে টিসিএ এবং এসএসআরআই, এটার বেসিক কিছু কম্পেয়ার আমাদের লাগে, অর্থাৎ এদের মধ্যে যে ডিফারেন্স আমরা যেটাকে বলি, সেই ডিফারেন্স কিন্তু আমাদের জানা লাগে। এখন টিসিএ যেহেতু মনে আমরা এখানে এটার পুনরূপ বললে ট্রাইসাইক্লিক, সো এরা কিন্তু ট্রাইসাইক্লিক। বাট যেটা এসএসআরআই এরা কি ডাইসাইক্লিক, ঠিক আছে, এরা হলো ডাইসাইক্লিক, অর্থাৎ ট্রাইসাইক্লিক মানে 3টা বেনজিন রিং থাকে, আর এখানে ডাইসাইক্লিক মানে 2টা বেনজিন রিং থাকবে, ঠিক আছে। তাহলে ট্রাইসাইক্লিকটা কী করতেছে, নর অ্যাড্রেনালিন এবং সেরাটোনিন, নর অ্যাড্রেনালিন প্লাস সেরাটোনিন দুইটার আপটেকটাকেই ব্লক করতেছে, আর এটা শুধু ব্লক করতেছে কার, সেরাটোনিনের। এটা হলো বেসিক ডিফারেন্স, ঠিক আছে। এটা বায়োঅ্যাভেলেবিলিটি একটু কম, এটার বায়োঅ্যাভেলেবিলিটি বেশি, ঠিক আছে, বায়োঅ্যাভেলেবিলিটি এটার বেশি। ফার্স্ট পাস মেটাবলিজম কার ক্ষেত্রে হয়, এসএইটিসি এর ক্ষেত্রে ফার্স্ট পাস মেটাবলিজম বেশি, বাট এটার ক্ষেত্রে ফার্স্ট পাস মেটাবলিজম হয় না। লিভারে মেটাবলিজম হবে কিন্তু ফার্স্ট পাস মেটাবলিজম ডিরেক্টলি এখান থেকে হয় না নর্মালি, ঠিক আছে। আর হাফ লাইফ কার ক্ষেত্রে বেশি, হাফ লাইফ এটার ক্ষেত্রে বেশি, টি হাফ লাইফ এটার ক্ষেত্রে বেশি, এটার ক্ষেত্রে হাফ লাইফ কম, ঠিক আছে। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে, এবং কোনটা আমার কোন রিসেপ্টর করতেছে, কার ক্ষেত্রে সিডেশন করে। সো নর্মালি এটা হলো সিডেশন করে, এটা সিডেশন করে না, জেনিটালিয়ার উপরে বা লিবিডোর উপরে এটার কোনো ফাংশন নাই, এটার ক্ষেত্রে লিবিডোর বা ডিক্রিজ লিবিডো বা সেক্সুয়াল ডিসফাংশন এগুলোর ক্ষেত্রে কিন্তু এরা করে থাকে। সো এই টিসিএ এবং এসএসআরআই এই দুইটা জিনিসই আমাদের এখান থেকে লাগে, বাদ বাকি যে জিনিসগুলো আছে ওইগুলোর আমাদের কোনো মেকানিজম বা আমাদের কারিকুলাম ওই জিনিসগুলো থেকে তেমন কিছু লাগে না। এখন তাহলে আমরা বুঝলাম অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলো থেকে মোটামুটি আপনারা এই জিনিসটুকু পড়লেই মোর দ্যান এনাফ। এরপরে যেটা আছে আমাদের সেটা হলো অ্যান্টিসাইকোটিক ড্রাগ। তাহলে আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ সম্পর্কে একটু আলোচনা করি। অ্যান্টিসাইকোটিক ড্রাগ, তাহলে অ্যান্টিসাইকোটিক ড্রাগের মধ্যে প্রথমে আসবে এটার ক্লাসিফিকেশন। সো এখানে আমাদের টিপিক্যাল এবং এটিপিক্যাল। সো টিপিক্যাল, এটিপিক্যাল, সো টিপিক্যাল ড্রাগ এবং এটিপিক্যাল ড্রাগ। টিপিক্যাল ড্রাগগুলোর মধ্যে আমাদের বেশ কিছু গ্রুপের নাম মনে রাখতে হবে। তার মধ্যে একটা ছিল ফেনোথায়াজিন ডেরিভেটিভস, ফেনোথায়াজিন ডেরিভেটিভস, ফেনোথায়াজিন ডেরিভেটিভস। এরপরে আছে এটা হলো থায়োজ্যান্থিন ডেরিভেটিভস। এরপর আছে বিউটাইরোফিনন, ডেরিভেটিভস। আর এটিপিক্যালের মধ্যে জাস্ট এটাকে আমরা বলি নর্মালি সেকেন্ড জেনারেশন ড্রাগ, আর টিপিক্যাল যেটা আছে সেটাকে আমরা বলি ফার্স্ট জেনারেশন ড্রাগ, ঠিক আছে।
ফার্স্ট জেনারেশনটা মনে রাখবেন টিপিক্যাল, আর এটিপিক্যালটা হলো সেকেন্ড জেনারেশন। তো সেকেন্ড জেনারেশন ড্রাগের মধ্যে জাস্ট নামগুলো মনে রাখবেন। এই নামগুলো খুবই 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 আপনারা পরিচিত। তার মধ্যে আপনারা একটা আছে ক্লোজাপাইন, অলানজাপাইন, কুইটিয়াপাইন, লক্সাপাইন, জোটেপাইন। তো লাস্টের দিকে দেখবেন এই পাইন কথাটা মনে রাখবেন। এই প্রত্যেকটা ড্রাগের কিছু গ্রুপের মিল আছে, এই নামগুলো মনে রাখবেন। এগুলো হলো এটিপিক্যাল ড্রাগ এবং এরা হলো সেকেন্ড জেনারেশন ড্রাগ। এগুলোতে কিন্তু ঘুম হয়, আমরা একটু পরে আলোচনা করব। তো এই যে আমরা এখন আসি টিপিক্যালের মধ্যে। টিপিক্যালের মধ্যে আমরা বললাম প্রথমে ফেনোথায়াজিন ডেরিভেটিভস। তো ফেনোথায়াজিন ডেরিভেটিভসের মধ্যে জাস্ট কিছু নাম মনে রাখবেন। ক্লোরপ্রোমাজিন, খুব 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 কমন একটা ড্রাগ। ক্লোরপ্রোমাজিন, শুধু প্রোমাজিন, ঠিক আছে। থায়োরিডাজিন, থায়োরিডাজিন, এই জিনিসগুলো হলো সবই আমার ফেনোথায়াজিন ডেরিভেটিভস, ঠিক আছে। তার মানে ক্লোরপ্রোমাজিন, প্রোক্লোরপ্রোমাজিন, প্রোমাজিন, থায়োরিডাজিন, এই ড্রাগগুলো হলো ফেনোথায়াজিন ডেরিভেটিভস। এরপরে যেটা আছে সেটা হলো থায়োজ্যান্থিন ডেরিভেটিভস। তো এর মধ্যে যে ড্রাগগুলো আছে থায়োথিজেন, তারপর ছিল ফ্লুপেন্টিজল, এই ড্রাগগুলো এখানে খুব কমন, ঠিক আছে। এরপর ছিল বিউটাইরোফেনন ডেরিভেটিভসের মধ্যে আছে হ্যালোপেরিডল, ড্রোপেলিডল, হ্যালোপেরিডল, ড্রোপেরিডল। এই হ্যালোপেরিডল কথাটা খুব কমনলি জানতে পারবেন। এই হ্যালোপেরিডল, ক্লোরপ্রোমাজিন, প্রোমাজিন, থায়োজিথেন, এই ড্রাগগুলোর নাম খুব কমন। এই জিনিসগুলো কিন্তু মাস্ট টু নো, অ্যান্টিসাইকোটিক ড্রাগ। এই জিনিসগুলো আপনাদের বহু জায়গায় আপনারা পাবেন। এই ড্রাগগুলোর নাম আপনাদেরকে মাস্ট ফেস করতে হবে। এখন এটা হইলো আমাদের টিপিক্যাল এবং এটিপিক্যালের উপর ভিত্তি করে আমরা একটা ক্লাসিফিকেশান করি। আর একটা ক্লাসিফিকেশান করি হলো পটেন্সির উপর ভিত্তি করে, অ্যাকর্ডিং টু কোন ড্রাগের পটেন্সি কত বেশি। সো এটাকে আমরা বলি, একটাকে আমরা বলি লো, একটাকে আমরা বলি হাই পটেন্সি। সো লো পটেন্সির মধ্যে নর্মালি আমাদের যে ফার্স্ট জেনারেশন ড্রাগগুলো আছে এরাই সব থেকে এখানে করে। তার মধ্যে একটা আছে যে ক্লোরপ্রোমাজিন, আর একটা আছে এটা হলো থায়োরিডাজিন। তার মানে এই যে প্রোমিথাজিন গ্রুপ এবং থায়োরিডাজিন গ্রুপ, এই দুই গ্রুপের ওষুধই হলো আমার লো পটেনশিয়াল ড্রাগ। আর হাই পটেনশিয়াল ড্রাগের মধ্যে নর্মালি এই ড্রাগগুলোই চলে আসে, ঠিক আছে। অর্থাৎ এটিপিক্যাল যে ড্রাগগুলো এখানে আমরা পড়লাম, এই এটিপিক্যাল ড্রাগগুলোই চলে আসবে কোথায়, হাই পটেনশিয়াল বা হাই পটেন্সি ড্রাগ। কিন্তু এই যে একটা আমরা এখানে এই যে ফ্লুপেন্টিজল, এই যে ফ্লুফেনাজিন, এই ড্রাগগুলোও কিন্তু বা এই ড্রাগটাও কিন্তু আমার হাইয়ের মধ্যে চলে আসে। বাট আপনার ওইভাবে একটা এক্সেপশনাল মনে রাখার দরকার নেই, মনে রাখতে গেলেও কষ্ট হয়ে যায়। সো লো পটেন্সিতে মনে রাখবেন এই ফেনোথায়াজিন এবং থায়োজ্যান্থিন যে ডেরিভেটিভসগুলো আছে টিপিক্যাল ফার্স্ট জেনারেশন, এরা হলো লো পটেন্সি। আর এটিপিক্যাল যে ড্রাগগুলো আছে এরা হলো আমার হাই পটেন্সি ড্রাগ। এরপরে নর্মালি চলে আসে যে মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগ। সো অ্যান্টিসাইকোটিক ড্রাগের কী কী মেকানিজম অফ অ্যাকশন বা এটার মেকানিজম কীভাবে কাজ করে। সো আমরা ফার্স্ট জেনারেশন ড্রাগই ধরলাম বা সেকেন্ড জেনারেশন ড্রাগই ধরলাম। টিপিক্যাল বা এটিপিক্যাল যে ড্রাগগুলো আছে তারা কী করতেছে, এরা যে কী করবে, ব্লক করবে। কোন রিসিপ্টর ব্লক করে ডোপামিন, এটা হলো D2 রিসিপ্টরকে ব্লক করবে, ঠিক আছে। তার মানে ব্লক করছে D2 রিসিপ্টরকে ব্লক করবে। D2 রিসিপ্টরের যখন ব্লক হবে সেখানে যে কী করবে, ওপেন করবে পটাশিয়াম চ্যানেল। যখন পটাশিয়াম চ্যানেল ওপেন হবে পটাশিয়াম বেশি বেশি সেলের মধ্যে ঢুকবে, অর্থাৎ ইনফ্লাক্স হবে, ইনফ্লাক্স অফ পটাশিয়াম ইন্টু দ্য সেলস অফ CNS। এখন CNSের সেলসগুলো কি, নিউরন। সো নিউরনের মধ্যে বেশি বেশি পটাশিয়াম ঢুকতেছে। সো বেশি বেশি যখন পটাশিয়াম ঢুকবে তখন নর্মালের থেকে বেশি হইলে তখন আমরা কী বলি, হাইপার পোলারাইজেশন, ঠিক আছে। এখন পোলারাইজেশন মানে হইলো হাইপার। এখন আমরা একটা জানি যে অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে, তো অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে মিনিমাম হওয়া লাগে। যদি হাইপার হয় তাও অ্যাকশন পটেনশিয়াল হবে না, যদি হাইপো হয় তাও অ্যাকশন পটেনশিয়াল হবে না। সো যেহেতু এখানে হাইপার পোলারাইজেশন হয়েছে, সো কোনো রকম অ্যাকশন পটেনশিয়াল হবে না। সো যেহেতু অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে না, তাহলে নিউরনের এক্সাইটেবিলিটি এখানে কোনো কাজ হবে না বা এক্সাইট হবে না নিউরন। সো আলটিমেটলি কী হবে, ডিক্রিজ এক্সাইটেবিলিটি অফ নিউরনের এক্সাইটেশন ক্ষমতা কমে যাবে। যখন নিউরনের এক্সাইটেশন কমে যাবে তো CNSের উপরে যখন এই জিনিসটা হবে তখন অ্যান্টিসাইকোটিক অ্যাকশন হবে, অ্যান্টিসাইকোটিক অ্যাকশন। তাহলে অ্যান্টিসাইকোটিক অ্যাকশন কী হবে, নো হ্যালুজিনেশন, নো ডিলিউশন, ঠিক আছে।
পেশেন্ট কী হবে, কাম হয়ে যাবে, কামনেস, এবং যে বিহেভিয়ারালগুলো ছিল অ্যাগ্রেসিভ বিহেভিয়ারগুলো সেগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিকঠাকভাবে স্লিপ প্যাটার্ন হবে, অর্থাৎ ইনসমনিয়া যেটা ছিল এটা ইনসমনিয়াটা কমে যাবে, পেশেন্টের ঘুম হবে ঠিকঠাক। সো এই জিনিসটা হলো টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক যে ড্রাগগুলো আছে, আমরা নর্মালি টিপিক্যালেরটাই বলি, এটিপিক্যালটা আমরা এখানে বলি না। এটিপিক্যালের ড্রাগটা নর্মালি যেভাবে কাজ করে এটা হলো এটিপিক্যাল ড্রাগ, এটা হলো 5-হাইড্রোক্সিট্রিপ্টোমাইন রিসিপ্টরের উপর যে কাজ করে, ঠিক আছে। সেটা হলো নর্মালি 5-হাইড্রোক্সিট্রিপ্টোমাইন যেটা কাজ করতেছে সেটাও আসলে D2 রিসিপ্টরের উপরে যে কাজ করবে, তো সেটা হলো সেরাটোনিন রিসিপ্টর আপটেকটারে কমাই দিয়ে তারপরে যে D2 রিসিপ্টরের উপর কাজ করবে, এবং নর্মালি সেমভাবেই সেটাও কাজ করে, কিন্তু এটার ইউনিকনেসটা হইলো এটিপিক্যাল এজেন্ট যারা ইনহিবিট করে এই যে সেরাটোনিন রিসিপ্টর, এটা 5-হাইড্রোক্সিট্রিপ্টোমাইন রিসিপ্টর এটার উপরে যে কাজ করে, 5-HT রিসিপ্টরের উপর যে কাজ করে, এটা ব্লক হওয়ার পরে D2 রিসিপ্টর ব্লক হয়, ঠিক আছে। সো এইভাবে কিন্তু এটিপিক্যালটা কাজ করে, বাট আপনারা এটিপিক্যালটা মনে রাখার দরকার নেই। অ্যান্টিসাইকোটিক ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন চাইলে আপনারা এইটা লিখে আসবেন, এই মেকানিজমটা বলবেন, ভাইবাতেও এটা বলবেন, রিটেন আসলে এটা বলবেন, এটা ভাইবাতেও আসে, রিটেনেও আসে। আবারও বলতেছি, অ্যান্টিসাইকোটিক যে ড্রাগগুলো আছে যেমন আছে ক্লোরপ্রোমাজিন, হ্যালোপেরিডল, ঠিক আছে, এই ড্রাগগুলো কিন্তু নাম সহ আসে। আগের যেটা বলছি যে TC এর ক্ষেত্রে যেমন নাম সহ আসছিল, এখানে কিন্তু সেইভাবেই নাম সহ আসবে, এখানে আপনাকে গ্রুপের নাম দিবে না। এখন এই যে আমরা এই D2 রিসিপ্টরটা ব্লক করতেছি, এটার কারণে কি হয়, বিভিন্ন রকম প্রবলেম হয়। তো এই বিভিন্ন জায়গায় যে এই ড্রাগগুলো, যেহেতু ডোপামিনের যে রিসিপ্টরগুলো থাকে সেটা বিভিন্ন জায়গায় থাকে, সো মেসোলিম্বিক কিছু জায়গা আছে, তারপরে আছে এটা হলো নিগ্রোস্ট্রাইনাল পাথওয়ে, তারপর হলো টিউবুরো ইনফান্ডিবুলার পাথওয়ে, মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়ে, এই পাথওয়েগুলোর উপর যে কাজ করে, ঠিক আছে। তো এই ডোপামিনার্জিক পাথওয়েগুলো কোন কোন জায়গায় আছে ব্রেনের, এবং সেটা কীভাবে কাজ করে, ব্রেনের বিভিন্ন সিস্টেম আছে, সেই সিস্টেমগুলোর মধ্যে একটা আছে মেসোকর্টিক্যাল পাথওয়ে, এটার উপরে যে যখন কাজ করতেছে, ঠিক আছে। তাহলে আমরা 1 নম্বর দিলাম মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে, তার মানে ইফেক্ট, এই ড্রাগের ইফেক্ট এখন কোন কোন জায়গায় কাজ করতেছে, এবং সবগুলোই কোথায়, ব্রেনের উপর এই পাথওয়েতে যে যখন কাজ করবে তখন। এরপরে 2 নম্বর যেটা আছে সেটা হলো নাইগ্রোস্ট্রেটাল পাথওয়ে, এই পাথওয়েগুলোর নাম মনে রাখতে হবে, পাথওয়েগুলো কিন্তু ভাইবাতে জিজ্ঞেস করে খুব কমনলি, টিউবুরো ইনফান্ডিবুলার পাথওয়ে। 4 নম্বর মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়ে। এরপরে আছে ইনসার্টো হাইপোথ্যালামিক পাথওয়ে। তাহলে এই যে 5টা পাথওয়ে, নামগুলো একটু কঠিন, আগেই একবার পড়ে মনে থাকবে না, ঠিক আছে। সো এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এই মেসোলিম্বিক, যেহেতু এটা লিম্বের মেসোলিম্বিক নাম, তো লিম্বের সাথে মনে হইলো, বাট এটা লিম্বের সাথে না, এটা হলো বিহেভিয়ারের সাথে রিলেটেড, তাই আমাদের বিহেভিয়ারের উপর কী কী চেঞ্জ করে, ঠিক আছে। সো বিহেভিয়ারের উপর যে চেঞ্জ কী করতেছে, যে হ্যালুজিনেশানগুলো ছিল, নো হ্যালুজিনেশান, নো ডিলিউশন, ঠিক আছে, নো অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, এরপরে সেটা হলো নর্মাল স্লিপ প্যাটার্ন, এই জিনিসগুলো এখানে আমরা পাবো, ঠিক আছে। পেশেন্টের কী হবে, পেশেন্ট কাম থাকবে, কামনেস, এই ইফেক্টগুলো কী হবে, এই পাথওয়ের উপরে যে এটার একটা ইফেক্ট পড়ে। এরপরে হচ্ছে যে নাইগ্রোস্ট্রাটিয়াল যে পাথওয়ে, এটা কী করে, ভলেন্টারি মুভমেন্টের সাথে রিলেটেড, ভলেন্টারি মুভমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড। ভলেন্টারি মুভমেন্টের উপরে যে কী করতেছে, যত ধরনের ভলেন্টারি আছে, পার্কিনসন লাইক যে সিমটমগুলো থাকে, পার্কিনসন ডিজিজে উল্টাপাল্টা গেইট থাকে, পার্কিনসন ডিজিজ সিমটমস, এগুলোকে কী করে দিবে। তারপরে মোটর রেস্টলেসনেস, এই জিনিসটাই সলভ হয়ে যাবে, সেলের ডিস্টোনিয়া, ঠিক আছে, সিজার, এই জিনিসগুলো হবে, ঠিক আছে। এটা হলো ইফেক্ট। এরপরে যেটা আছে টিউবুরো ইনফান্ডিবুলার পাথওয়ে, এটা হলো ইনহিবিট করে প্রোল্যাকটিন সিক্রেশন, ডিক্রিজ প্রোল্যাকটিন সিক্রেশন, তার মানে প্রোল্যাকটিন সিক্রেশন হইলে কি হবে, ওমেনদের ক্ষেত্রে অ্যামিনোরিয়া হবে, গ্যালাক্টোরিয়া হবে, ঠিক আছে, ইনক্রিজ হবে লিবিডো, আর এটা হলো ফিমেলদের ক্ষেত্রে হবে, আর মেলের ক্ষেত্রে কী হবে, গাইনেকোমেশিয়া হবে, ঠিক আছে, গাইনেকোমেশিয়া, এবং মেলের ক্ষেত্রে উল্টা হবে, ডিক্রিজ লিবিডো। মহিলাদের ক্ষেত্রে লিবিডো বাড়বে, ছেলেদের ক্ষেত্রে লিবিডো কমে যাবে, প্রোল্যাকটিন সিক্রেশনের কারণে ছেলেদের ক্ষেত্রে লিবিডো কমে যাবে, যেহেতু প্রোল্যাকটিন একটা
ফিমেল হরমোন, সে তো এই কারণে এই সমস্যাটা হবে। মেডুলারি পেরিভেন্ট্রিকুলার যে পাথওয়ে আছে সেটা হলো ইটিং বিহেভিয়ার উপর কাজ করে, ইটিং বিহেভিয়ার খাবারের সাথে রিলেটেড, ঠিক আছে। তো বেশি বেশি মানুষ খায়, যার কারণে কী হয়, ওয়েট গেইন হয়। আর ইনসার্টো হাইপোথ্যালামিক পাথওয়ে, এটা হলো কপুলেটরি বা বিহেভিয়ারের সাথে, এটা কপুলেটরি ফাংশন। সো এখানে কী করবে, বিহেভিয়ারটাকে অ্যাগ্রিভেট করে, বিহেভিয়ারাল চেঞ্জ হবে আর কি। তো এই যে 5টা পাথওয়ে আমরা পড়লাম, এটা সবগুলোই পাথওয়ে ব্রেইনের উপরে, যেহেতু অ্যান্টিসাইকোটিক ড্রাগ নর্মালি সিএনএসের উপর কাজ করবে, যেহেতু এটা D2 রিসেপ্টর এটা ব্রেইনেই থাকবে, এবং এই এই জিনিসগুলো একটা পেশেন্টের ক্ষেত্রে হবে। এখন যদি বলে যে সিএনএসের উপর কী ইফেক্ট ফেলে, তাহলে এইখানে আমরা যা যা বললাম সিএনএসের উপর এই সবগুলো ইফেক্ট বলে, অর্থাৎ এইগুলো হলো ইফেক্ট সাইডে, কোন পাথওয়ের উপর কী করতেছে সেইগুলো হলো এই সাইডের, এই জিনিসগুলো হলো ইফেক্ট। তেমন আপনাকে যদি জিজ্ঞেস করে যে অ্যান্টিসাইকোটিক ড্রাগের কী কী ইফেক্ট আছে, তখন এই জিনিসগুলো বলবেন। এরপরে যে জিনিসটা আপনাদের লাগবে যে এদের কী কী অ্যাডভার্স ইফেক্ট আছে। তো ইফেক্ট হওয়ার পরে যখন আমরা অ্যাডভার্স ইফেক্টের ক্ষেত্রে চলে আসি, অ্যাডভার্স ইফেক্টের ক্ষেত্রে এই যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো কিন্তু নিচেরগুলো অ্যাডভার্স ইফেক্ট, এই পরেরগুলো যেটা দেখতেছেন এইগুলো কিন্তু সব অ্যাডভার্স ইফেক্ট, অর্থাৎ পার্কিনসনিজম, তাই মোটর ডিস্ট্রফি, ডিসকানেশিয়া, সিজার, সিডেশন, নিউরোলজিক্যাল, এই জিনিসগুলো হবে। এখন নিউরোলজিক্যাল তো আমরা বুঝলাম, কিন্তু নিউরোলজিক্যাল তো এইগুলো হলো সিএনএসের উপর অ্যাডভার্স ইফেক্ট। এরপরে যদি অন্য জায়গায় আমরা যাই, দেখেন মুখে কী হয়, ড্রাই মাউথ, এগুলো কিন্তু আমরা অ্যাডভার্স ইফেক্টের মধ্যে আসতেছি। সো ড্রাই মাউথ করে, ব্লার্ড ভিশন করে, ঠিক আছে, ব্লার্ড ভিশন, ট্যাকিকার্ডিয়া, ইউরিনারি রিটেনশন, এরপর আর কী করে, কনস্টিপেশন, ঠিক আছে, এগুলো হলো আদার্স এরপর এখানে আমরা একটা দেখলাম যে ওয়েট গেইন করে, ওয়েট গেইনের কথা আসবে। তারপরে ফিমেলের ক্ষেত্রে অ্যামিনোরিয়া, গ্যালাক্টোরিয়া, ইংলিশ লিবিডো, মেলের ক্ষেত্রে গাইনোকোমেশিয়া, ডিক্রিজ লিবিডো, এই জিনিসগুলো কিন্তু করবে। হার্টের উপর একটা কাজ করে, হার্টের উপরে অ্যারিথমিয়া করে, ঠিক আছে, হার্টের উপর কী করতেছে, অ্যারিথমিয়া। সো এটা হলো সিভিএসের উপর একটা ফাংশন। এখন আমরা ইফেক্টও বুঝলাম, অ্যাডভার্স ইফেক্টও বুঝলাম, তাহলে ইন্ডিকেশান কাদের ক্ষেত্রে, আমরা কাদের ক্ষেত্রে এই ড্রাগসগুলো দিব। তাহলে যাদের ক্ষেত্রে সাইকিয়াট্রিক যে কন্ডিশনগুলো আছে, যেমন সিজোফ্রেনিয়া সমস্যায় যারা ভুগবে তাদের ক্ষেত্রে দিব। এই সিজোফ্রেনিক যে ডিসঅর্ডারগুলো আছে যাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমরা দিব। যাদের বাইপোলার মোড ডিসঅর্ডার আছে, বাইপোলার মোড ডিসঅর্ডার, এই ডিজিজগুলো অবশ্য মেডিসিনের ডিজিজ, যেটা হলো নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ানো হয়। এখন হয়তো আপনারা এই ডিজিজ সম্পর্কে ডিটেল জানতে পারবেন না, যার কারণে অনেক সময় অনেক কিছু কনফিউজ থাকতে পারে। হোয়াট ইজ বাইপোলার মোড ডিসঅর্ডার, হোয়াট ইজ ম্যানিক ডিসঅর্ডার, হোয়াট ইজ সিজোফ্রেনিয়া, হোয়াট ইজ সাইকোটিক ডিপ্রেশন, এই জিনিসগুলো আপনারা আসলে এখন এই ডিজিজগুলোর নাম একটু জাস্ট মুখস্থই করবেন, কারণ এই ডিজিজগুলো সম্পর্কে বিস্তারিত আপনারা মেডিসিন না পড়লে কখনোই পারবেন না। কিন্তু কেউ যদি চান যে না আমি এখনই এই সম্পর্কে একটু জানবো, তাহলে আপনারা মেডিসিন বইটা একটু ঘাটাঘাটি করতে পারেন। যদি কেউ ডেভিডসনের পিডিএফ থাকে, ডেভিডসনে যেটা দেখতে পারেন, অথবা যে কোনো জায়গা থেকে আপনারা গুগল থেকে বা চ্যাটজিপিটি থেকে এই ড্রাগগুলো এই ডিজিজগুলো সম্পর্কে ডিটেলস একটু জেনে নিতে পারেন। এটা আপনাদের জন্য হয়তো একটু হেল্পফুল হতেও পারে। এরপর আছে যেমন টরেট ডিজিজ বা টরেট সিন্ড্রোম বলি আমরা। টরেট সিন্ড্রোমে কী হয়, ভলেন্টারি একটা সাউন্ড জেনারেট করে পেশেন্ট, মানে আনন্যাচারাল ইনভলেন্টারি একটা ভোকাল সাউন্ড তৈরি করে, ঠিক আছে, মুখ দিয়ে শব্দ হয়, এরকম শব্দ করে আর কি, আনন্যাচারাল সাউন্ড করে। এরপরে কি আছে, সাইকোটিক ডিপ্রেশন করে আর কি, ঠিক আছে। তো এইগুলো যেগুলো আমরা বললাম, এগুলো সব হলো সাইকিয়াট্রিক ইন্ডিকেশন। তো যারা হলো সাইকোলজির ডাক্তার তারা এলে এই সব ড্রাগ বেশি দেয়। আর যেগুলো হলো আমার নন সাইকিয়াট্রিক ইন্ডিকেশন বা নন সাইকিয়াট্রিক যে সমস্যাগুলোতে আমরা কী হিসেবে দিই, একটা হলো অ্যান্টিএমেটিক্স হিসেবে দিই, ঠিক আছে, বমি প্রিভেন্ট করার জন্য আমরা এই ড্রাগগুলো দিই। সিডেশন বা সিডেটিভ ড্রাগ পারপাসে বা ঘুমের পারপাসে আমরা এগুলো দিতে পারি, ঠিক আছে। এরপর আমরা হিপনোটিক্স অ্যানালজেসিক্স হিসেবে আমরা এটা দিতে পারি, ব্যথার হিসেবে দিতে পারি। এরপরে সে অ্যানেস্থেশিয়াতে আমরা দিই। সো আমরা নেক্সট ক্লাস হয়তো অ্যানেস্থেশিয়া বা তারপরের ক্লাস আমরা অ্যানেস্থেশিয়া সম্পর্কে জানবো, তখন এই ড্রাগগুলোর নাম সেখানে আসবে। এরপর আমরা অ্যান্টিহিস্টামিন ড্রাগ হিসেবেও এই ড্রাগগুলো প্রেসক্রাইব করতে পারি। এগুলো হলো সব নন সাইকিয়াট্রিক ইন্ডিকেশান। তো সাইকিয়াট্রিক ইন্ডিকেশানের ক্ষেত্রে সাইকোলজিক্যাল যে সমস্যা সেটা, আর নন সাইকিয়াট্রিক মানে হলো সাইকোলজিক্যাল বাদেও আমরা অন্যান্য যে সমস্যার কারণে এই ড্রাগগুলো প্রেসক্রাইব করি সেটা। সো এই জিনিসটা কিন্তু আপনাদের একটু মুখস্থ করতে হবে। অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো খুবই বেশি একটা কঠিন না। তো আপনাদের আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা মুড স্টেবিলাইজিং ড্রাগ হিসেবে একটা ড্রাগ দিই, মুড স্টেবিলাইজিং। তো মুড স্টেবিলাইজিং ড্রাগ হিসেবে আমরা একটা ড্রাগ দিই, সেটাকে আমরা বলি লিথিয়াম। সেই লিথিয়াম
এটা আমরা ড্রাগ হিসেবে দিই, কিন্তু এটা কিছু সাইড ইফেক্ট আছে। সেটা হলো এটা বডিতে আমার ট্রেমোর করে, হাত পা কাঁপে, ট্রেমোর করে আর কি, ঠিক আছে। এবং হাইপোথাইরয়েডিজম করে, হাইপোথাইরয়েডিজম হওয়ার কারণে কী হয়, পেশেন্টের ইডিমা হয় এবং কার্ডিওটক্সিসিটি জেনারেট করে, ঠিক আছে, কার্ডিওটক্সিসিটি। সো এই লিথিয়ামটা মনে রাখবেন, লিথিয়ামটা আমরা কি ড্রাগ হিসেবে দিই, মুড স্টেবিলাইজিং ড্রাগ। যদি কেউ ফিউচারে রয়্যাল কলেজ ডিগ্রির জন্য চেষ্টা করতেছেন, তো এই মুড স্টেবিলাইজিং এই কথাটা অনেক জায়গায় পাবেন। তো অ্যান্টিসাইকোটিক ড্রাগ এবং অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ থেকে আপনাদের মোটামুটি এই জিনিসগুলোই লাগে। এর বাইরেও অনেক টপিকস আপনারা বই পড়ার সময় পাবেন, অনেক জিনিসই এখানে থাকে, বাট এর বাইরে তেমন কিছুই আপনাদের রিটার্নভাবে কোনো জায়গাতেই ফেস করতে হবে না, বা এর বাইরে তেমন কিছু একটা লাগেও না। এই জিনিসগুলাই যদি আপনারা পড়ে যান খুব সুন্দরভাবে, এই জিনিসগুলো যদি পারেন, তাহলে মোর দ্যান এনাফ ফর অ্যান্টিডিপ্রেসেন্ট অ্যান্ড অ্যান্টিসাইকোটিক ড্রাগ। এই জিনিসগুলাই ভাইবাতে আসে, এই জিনিসগুলো রিটার্নে ধরা হয়, এই জিনিসগুলাই ঘুরাই ফিরাই আপনাদেরকে ফেস করতে হবে। সো এই জিনিসটুকু যা আমি এই ক্লাসের মধ্যে বোঝাইছি, বা যা এই ক্লাসের মধ্যে পড়ানোর চেষ্টা করছি, বা যা যা হাইলাইট করছি, সেই জিনিসগুলো আপনারা একটু বই থেকে ভালো করে পড়ে নেবেন। আশা করি আপনাদের এই টপিক্স থেকে কোনো সমস্যা হওয়ার কথা হবে না। তো তারপরে এই ক্লাস করার পরে যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন অথবা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।